আসসালামু আলাইকুম। তোমরা যারা বর্তমানে ক্লাস 9 অথবা ক্লাস 10 এ পড়তেছো, তোমাদের প্রত্যেকের জন্য আজকে আমি তোমাদের পদার্থ বিজ্ঞানের অষ্টম অধ্যায় অর্থাৎ আলোর প্রতিফলন যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের ক্লাস নিয়ে আসলাম। এবং আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে এই অধ্যায়ের সব কিছু একেবারে পানির মতো সহজ বানিয়ে দেব। সো আমি কিন্তু শুনেছি এই জিনিসটা যে ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে এই অধ্যায়টা নাকি একটু কঠিন লাগে, একটু না অনেক বেশি কঠিন লাগে। অনেকে পরীক্ষায় কিন্তু এই অধ্যায়টা বাদ দিতে চায়, বাট এই অধ্যায়ের মতো সহজ কোনো অধ্যায় নাই। কারণ কি? কারণ এই অধ্যায়ের ভিতরে যদি হাইয়েস্ট কিছু থাকে সেটা হচ্ছে একটু চিত্র আঁকতে হয়, যে আলোটা আইসা কোন জায়গাতে পড়ে, কোন জায়গাতে যায়, এই জিনিসটা আর তেমন কিছু না। কিন্তু এই পুরো ব্যাপারটা অর্থাৎ এই অধ্যায়ের সৃজনশীল বলো, এমসিকিউ বলো, বিশেষ করে সৃজনশীল প্রতিটা বোর্ডেই আসে, প্রতি বছরই কিন্তু আসে। সো এগুলো পারার জন্য আগে তোমাদের বেসিক কিছু জানতে হবে। সো বেসিকে যারা একেবারে একটু প্রো থাকবে তারা সৃজনশীলে কিন্তু আরও প্রো হবে। সো বেসিকটা একটু ভালোভাবে ধরতে হবে, একটু ভালোভাবে আয়ত্ত করতে হবে। সো এই কারণে আমি চিন্তা করেছি একেবারে শুরু থেকে তোমাদের সাথে আলোচনা করব, যাতে করে প্রতিটা স্টুডেন্টের কাছে এই অধ্যায়টা পানির মতো সহজ লাগে। ওকে, স্পেশালি সামনে যারা এসএসসি পরীক্ষা দিবা তোমাদের প্রত্যেককে বলবো ভাইয়ার ক্লাসটা একটু পুরোপুরি দেখবা, একেবারে সম্পূর্ণ দেখবা। এবং যারা যারা 2023 সালে এবার এসএসসি পরীক্ষা দিবা তোমাদেরকে আমি বলতেছি, তোমরা যারা যারা আমার কোর্সে ভর্তি আছো তোমাদের প্রত্যেককে বলতেছি ভাইয়ারা এই ক্লাসটা একটু ফুললি মনোযোগ দিয়ে দেখবা। এরপর আমি তোমাদের জন্য সৃজনশীল ক্লাস নিয়ে আসবো, আমি লাইভ ক্লাস করাবো। সো একটু মনোযোগ দিয়ে কিন্তু তোমরা দেখবা, যাতে করে যখন আমি সৃজনশীলগুলো সমাধান করাবো তোমাদের কাছে যেন একেবারে ইজি লাগে। আজকের ক্লাসটা যদি একেবারে পুরোপুরি দেখো তাহলে যখন আমি সৃজনশীল সমাধান করতে যাব তখন তোমরাই বলবা ভাইয়া এটা তো পারি, এটা তো সহজ লাগে। বাট প্রথম ক্লাসটা যদি কেউ না দেখো, যদি বাদ দিয়ে যাও তাহলে কিন্তু কিছুই বুঝবা না। ওকে, এবং আমি তোমাদেরকে একেবারে শর্টকাটে বুঝাবো। মনে রাখবা ভাইয়া কিন্তু অলওয়েজ পছন্দ করে কি শর্টকাট, অর্থাৎ আমি শর্টকাট পছন্দ করি, ওইসব প্যাচটাস আমি পছন্দ করি না। সো এই কারণে তোমাদেরকে এই অধ্যায়টা এমনভাবে সাজিয়েছি জাস্ট তোমাদের জন্য, যাতে করে তোমাদের পুরো অধ্যায়ের সব কিছু কভার হয়ে যায়। ওকে, সো অনেকে দেখবা অনেকভাবে পড়ায়, বাট আমি আমার মতো করে পড়াবো, যাতে করে আমি আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে তোমাদের এই অধ্যায়ে তোমাদের কাছে একেবারে পানির মতো সহজ বানিয়ে দেওয়ার। ঠিক আছে, আমার টার্গেটই থাকবে এটা। ওকে, তাহলে একটু শুরু করি। দেখো আজকের এই অধ্যায়ে আমি তোমাদের সাথে আলোচনা করব যে টপিকগুলো একটু ছোট্ট করে লিখে রেখেছি। ফার্স্টে আমি আলোচনা করব আলোর প্রতিফলন নিয়ে, তারপরে আলোর প্রতিফলনের সূত্রসমূহ এগুলো নিয়ে একটু আলোচনা করব। এরপরে আমি তোমাদের সাথে দর্পণটা নিয়ে আলোচনা করব। ওকে, তারপরে প্রতিফলনের যে চিত্র আছে, বিবর্ধন আছে, এগুলো নিয়ে একটু আলোচনা করব। ওকে, মানে পুরো অধ্যায়টা নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো সবাই ভাইয়ের সাথে থাকবা তো? ওকে, রেডি? আচ্ছা, খেয়াল করি একটু শুরুতে ভাইয়া আমরা কোন অধ্যায় পড়তেছি, অধ্যায়ের নামটা কি? আলোর প্রতিফলন। আচ্ছা, তাহলে আলোর প্রতিফলন মানে অধ্যায়ের নামই হচ্ছে আলোর প্রতিফলন, তার মানে শুরুতে অবশ্যই তোমার এই আলো সম্পর্কে জানতে হবে। আমি যদি প্রথমে প্রশ্ন করি ভাইয়া আলো কি, বলতে পারো তোমরা আলো কি? এটা কিন্তু কম বেশি সবাই জানো। বলবা ভাইয়া আপনি যে এই ক্লাস করাইতেছেন আপনার সামনে অনেকগুলো লাইট আছে, সো এগুলোই তো এই যে লাইট, যে আলো, এটাই তো আলো, এটা অনেকে বলবা। দেখো আলো কি? আলো একেবারে সহজ একটা জিনিস, সেটা হচ্ছে আলো হচ্ছে এক প্রকার শক্তি। আলো কি? আলো হচ্ছে কিন্তু এক প্রকার শক্তি, যার মাধ্যমে আমরা কি পাই? আমরা কিন্তু দেখতে পাই, রাইট? দেখো ওই যে লাইটের আলো এখানে পড়েছে, আমরা কিন্তু যার কারণে দেখতে পারতেছি। হ্যাঁ, তাহলে এই আলো কি? আলো হচ্ছে, মনে রাখবা আলো হচ্ছে এক প্রকার শক্তি। তাহলে আলো হচ্ছে এক প্রকার শক্তি, তাহলে যার মাধ্যমে আমরা কি পাই? যার মাধ্যমে কিন্তু আমরা ভাইয়ারা দেখতে পাই। ওকে, এতটুকু ক্লিয়ার? শর্টকাটে বুঝাবো, বলছি না, শর্টলি একেবারে শেষ করে দেব তোমাদের এই পুরো অধ্যায়টা। ওকে, তাহলে এরপরে ভাইয়া তোমাদের যেটা জানতে হবে, একটু ছোট্ট করে জানতে হবে, সেটা হচ্ছে আলোর প্রতিফলনটা সম্পর্কে। যে আলোর প্রতিফলন জিনিসটা আসলে কি বোঝায়? আমি যদি নর্মালি বলি, তোমরা কিন্তু সবাই আয়না দেখেছো না? নিজেদের হেয়ার স্টাইল করার জন্য, তারপর ফেস দেখার জন্য সবাই কিন্তু আমাদের মানে বাসা বাড়িতে আয়না আছে। ওই যে আয়না যদি তুমি আয়নার সামনে যদি তুমি দাঁড়াও
তাহলে তুমি কি পাও দেখতে? তুমি কিন্তু নিজের প্রতিবিম্বটা দেখতে পাও, রাইট? মানে তুমি দাঁড়ায় আসো, মানে বুঝাইতেছে যে তোমার যে সামনে আরেকজন, তোমার মতো আরেকজন ওইখানে দাঁড়াই আছে। সো এখন তুমি চিন্তা করো, ওই আয়নার কথা তুমি চিন্তা করো। ছোটবেলায় কিন্তু আমরা এই জিনিসটা দুষ্টুমি করেছি। কি দুষ্টুমি করেছি? যে বাইরে যখন আলো পড়েছে, মানে সূর্যের যে আলোটা, আমরা কি করেছি? ওই ছোট্ট আয়নাটা নিয়ে বাইরে গিয়েছি, যার পরে ওই আয়নাটা এইভাবে সূর্যের দিকে ধরেছে। যখনই আমরা ওই আয়নাটা সূর্যের দিকে ধরেছি, তখন ওই আলোটা আয়নার উপরে পড়ে আমরা কি করতাম? আমরা কিন্তু এক একজনের চোখে ফেলতাম, রাইট? মনে পড়ে কি না এই দুষ্টুমির কথা? সবার কি মনে আছে? কম বেশি কিন্তু সবাই করেছে এই দুষ্টুমিটা, যে আয়নাটা তুমি ধরেছো, ধরার পরে ওই আলোটা আয়নাটার উপর পড়েছে, পড়ে কিন্তু আয়নাটা তুমি কি করছো? এইভাবে তারপর ঘুরাইছো, ঘুরে এক একজনের চোখের দিকে মেরেছো, রাইট? আর যার চোখে পড়তো তার তো কথাই নেই, মানে তারা মানে একেবারে অন্ধকার হয়ে যেত, মানে কিছু দেখতে পারতো না। তাহলে এই কাজটি কে কে করেছো তোমরা চাইলে একটু এই ভাইয়ার এই ক্লাসের নিচে আমাকে একটু কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে? সো এইখানে আমি কি বলেছি তাহলে? তাহলে এখানে শুরুতে যে আলোর যে প্রতিফলনটা, আলোর প্রতিফলন তাহলে কি? দেখো বলছে এখানে আলো কোনো স্বচ্ছ মাধ্যমের ভিতর দিয়ে, বলো তো ভাইয়া এই স্বচ্ছ মাধ্যমটা কি? মনে রাখবা এই স্বচ্ছ মাধ্যমটা দ্বারা কি বুঝাইতেছে? বাতাস বুঝাবে। কি বাতাস? তুমি চিন্তা করো, এই বাতাসের কথা চিন্তা করো, এই এনভায়রনমেন্টের কথা চিন্তা করো। তাহলে আলো যখন কোনো একটা স্বচ্ছ মাধ্যম মানে বাতাসের ভিতর দিয়ে, যেটা অর্থাৎ স্বচ্ছ মাধ্যমের ভিতর দিয়ে যাওয়ার সময় অন্য কোনো মাধ্যমে বাধা পেয়ে, তুমি একটু যদি চিন্তা করো, আমি যদি তোমাদেরকে একটু দেখাই, দেখো আমার হাতে কিন্তু ফোন আছে, তাই না? এটা এই যে সামনে যেটা, এটা হচ্ছে কিন্তু গ্লাস, এখানে কিন্তু আমি আমার কিন্তু মানে ছবিটা দেখতে পারতেছি, রাইট? তাহলে তুমি চিন্তা করো আলোটা এই যে মাধ্যম আছে, এই স্বচ্ছ মাধ্যমের ভিতর দিয়ে ধরো এইখানে আসলো, এবং এইখানে আইসা এইখানে বাধা পেয়ে আবার কি হইলো? প্রতিফলিত হয়ে ফিরে গেল, এইভাবে না? তাহলে এইখানে দেখো আলোর প্রতিফলনের সংজ্ঞায় যেটা বলেছে, আলো কোনো স্বচ্ছ মাধ্যমের ভিতর দিয়ে যাওয়ার সময় অন্য কোনো মাধ্যমে বাধা পেয়ে দুই মাধ্যমের বিভেদ তল থেকে কিছু পরিমাণ আলো আগের মাধ্যমে চলে আসে, এইটাই হচ্ছে আলোর প্রতিফলন। এবং এটা একটু বোঝাচ্ছি, দেখো তুমি চিন্তা করো, ধরো সাপোজ যেই মাধ্যমে বাধা পাইবে সেটা হচ্ছে এইটা, ওকে? আর এই জায়গাতে যে দাগগুলো দিতেছে এগুলোকে কি বলে জানো? এগুলোকে বলা হয় কিন্তু পারা। কি বলে ভাইয়া? পারা বলে। এখন এই পারা সম্পর্কে আমি তোমাদের সাথে দর্পণ অংশটিতে একটু আলোচনা করব, ঠিক আছে? তাহলে বলছে কি আলো কোনো স্বচ্ছ মাধ্যমের ভিতর দিয়ে, তুমি চিন্তা করো এইখানে যে মাধ্যমটা আছে ভাইয়া, তুমি চিন্তা করো এই মাধ্যমের উপর তুমি কি করলা? একটা আলো ফেললা। আলো যখন ফেলছো এই মাধ্যমের উপর কি করছো? আলোক রশ্মি ফেলছো। এখন আলোক রশ্মি যখন এই জায়গাতে আসবে, এই জায়গাতে আসার পরে প্রতিফলিত হয় কি হবে ভাইয়া? এই দিকে চলে যাবে। কোন দিকে? এই দিকে চলে যাবে। কেন ভাইয়া? কেন? কারণ এইখানে এসে বাধা পাইছে। তার মানে যেখানে বাধা পাইছে এটার নাম কি? এটার নাম হয়েছে কিন্তু বিভেদ তল, সংজ্ঞায় দেওয়া আছে। তার মানে এটার নাম হয়েছে কি? বিভেদ তল, মনে থাকবে। তাহলে বিভেদ তলে আইসা কি পাবে? বাধা পাইবে, এবং বাধা পেয়ে আলোক রশ্মিটা এই বরাবর কিন্তু যাবে, ওকে? এতটুকু বুঝতে পেরেছ? তাহলে আমি কি বলেছি? আলো কোনো স্বচ্ছ মাধ্যমের ভিতর দিয়ে, অর্থাৎ এই মাধ্যমের ভিতর দিয়ে যাওয়ার সময় অন্য কোনো মাধ্যমে, এই হয়েছে কিন্তু মাধ্যম। তাহলে এই মাধ্যমে বাধা পেলে দুই মাধ্যমের বিভেদ তল থেকে কিছু পরিমাণ আলো আগের মাধ্যমে চলে আসে, অর্থাৎ এই মাধ্যমে কিন্তু চলে গেছে, এইটাকে বলা হয় আলোর প্রতিফলন। এটাকে কি বলে? আলোর প্রতিফলন। তুমি চিন্তা করো, এখন বলতে পারো ভাইয়া আলোটা তো এখান থেকে আইসা এখানে পড়ছে, কেন ও সোজা আসতে পারতো না? সোজা, হ্যাঁ, যদি সোজা আসে আবার ও ওই দিকে বরাবরই কিন্তু যাবে, রাইট? এখন একটু দেখো এই জায়গাতে তুমি চিন্তা করো, এটা আমি কি লিখেছি ভাইয়া? এটা কিন্তু আমি লিখেছি হচ্ছে কিন্তু বিভেদ তল লিখেছি, যেটাকে তুমি প্রতিফলক পৃষ্ঠ কিন্তু বলতে পারো। আচ্ছা, এই জায়গাতে প্রথম যে রশ্মিটা আমি এখানে ফেলেছি এটাকে বলা হয় আপতিত রশ্মি। কি বলে? মনে রাখবা, এটার নামটা হচ্ছে কি? এটার নামটা হচ্ছে কিন্তু আপতিত রশ্মি। খেয়াল করো, আপতিত রশ্মি। তাহলে আমি যে রশ্মিটা এখানে ফেলেছি এটা হচ্ছে কিন্তু আপতিত রশ্মি। আর এই যে বিন্দুটা, এটার নাম হচ্ছে আপতন বিন্দু, রাইট? যেখানে এসে পড়ছে এবং পড়া পরে আবার ওই দিকে গেছে, এটাকে বলা হয় তাহলে প্রতিফলিত রশ্মি। তাহলে এই যে রশ্মিটা, রশ্মি মানে কি? রেখা। তুমি রেখা পাইছো না? তাহলে এটাকে বলা হয় প্রতিফলিত রশ্মি। কি বলে ভাইয়া? প্রতিফলিত রশ্মি। তাহলে আমরা দুইটা রশ্মি পাইলাম, একটা হচ্ছে কিন্তু আপতিত রশ্মি, আর একটা পাইছি কিন্তু ভাইয়া প্রতিফলিত রশ্মি। এখন এই দুইটা রশ্মির ভিতরে তুমি যদি মাঝখান দিয়া একটা অর্থাৎ অবিলম্ব আঁকো, মাঝখান দিয়ে যদি একটা টান দাও তাহলে দেখতে পারবে এটাকে বলছি কি আমি? অবিলম্ব। তাহলে তুমি যদি মাঝখান দিয়ে একটা অবিলম্ব আঁকো তাহলে দেখতে পারবা এই জায়গাতে দুইটা কোণ হয়। কয়টা কোণ? দুইটা। দেখো এই জায়গাতে একটা কোণ হয়, আবার এই জায়গাতে একটা কোণ হয়, রাইট? এখন বলতে পারো যদি আমি মাঝখান দিয়ে একটা অবিলম্ব আঁকি, আমার হয়তো বা আঁকাটা বাঁকা হয়েছে,
ওকে, তাহলে একটু তোমরা ঠিকভাবে আঁকবা, আমার আঁকা বাঁকা হয়েছে, যাই হোক। তাহলে এখানে তুমি দুইটা কোণ পাইছো, তাহলে এই দুইটা কোণের নাম কি জানতে হবে না? অবশ্যই জানতে হবে। মনে রাখবা, যেহেতু এই রশ্মিটা বা এই রেখাটার নাম হয়েছে আপতিত রশ্মি, তার মানে এইখানে যে তুমি কোণটা পাইছো এটার নাম হয়েছে আপতন কোণ। কি নাম? আপতন কোণ। মনে থাকবে, একটু খেয়াল করো, একটু খেয়াল করতে হবে, আপতন কোণ। আর যেহেতু এই রশ্মিটার নাম হয়েছে প্রতিফলিত রশ্মি, তার মানে এইখানে তুমি যে কোণটা পাইছো এটার নাম হয়েছে প্রতিফলন কোণ। এটার নাম হয়েছে কি? প্রতিফলন কোণ। ক্লিয়ার? তাহলে একটু ব্যাপারটা চিন্তা করো, তার মানে আমরা কি পাইছি? আপতন কোণ পাইছি, আর এটা পাইছি প্রতিফলন কোণ। এই যে আপতন কোণকে কি দ্বারা প্রকাশ করে জানো? এইটাকে কিন্তু অলওয়েজ মনে রাখবা, থিটা আই দ্বারা প্রকাশ করে। কি দ্বারা? থিটা আই দ্বারা প্রকাশ করে। আর প্রতিফলন যেই কোণটা আছে এটাকে তোমার থিটা আর দ্বারা প্রকাশ করে। ক্লিয়ার? আর অলওয়েজ মাথায় রাখবা, এটা কিন্তু প্রতিফলনের সূত্র 2 নাম্বার সূত্র, যে এই আপতন কোণ অর্থাৎ এই কোণটা আর এই কোণটা পরস্পর সমান। তুমি কিন্তু নিজের চোখেই দেখতে পারতেছো যে এই কোণটা আর এই কোণটা পরস্পর সমান, আর এইটাই কিন্তু প্রতিফলনের দ্বিতীয় সূত্র। 2 নাম্বার সূত্র আমি এখনই লিখে দিব। এতটুকু ক্লিয়ার? তাহলে আমরা কি বুঝলাম? এখানে কিন্তু আমরা আলোর প্রতিফলনটা একটু জানলাম। প্রথমে কি হয়েছে? একটা বিভেদ তল আলোটা আইসা পড়ছে, তারপর প্রতিফলিত হইয়া ওই বরাবর কিন্তু গেছে, যার কারণে কিন্তু আমরা এখানে দুইটা কোণ পাইছি। একটা হচ্ছে আপতন কোণ, যেটাকে থিটা আই দ্বারা প্রকাশ করে, আর একটা পাইছি প্রতিফলন কোণ, যেটাকে থিটা আর দ্বারা প্রকাশ করে। এবং অলওয়েজ মাথায় রাখবা, এই আপতন কোণ মানে থিটা আই, আর এই প্রতিফলন কোণ মানে হচ্ছে থিটা আর, পরস্পর কি ভাইয়া সমান। এটাই হয়েছে প্রতিফলনের দ্বিতীয় সূত্র। আমি লেখা দিব অনেক। ওকে, এতটুকু কনসেপ্ট ক্লিয়ার? আমি আশা করি তোমরা সবাই এতটুকু বুঝতে পেরেছো। আমি কিন্তু বলেছি তোমাদের সাথে কিন্তু আজকে শর্টলি আলোচনা করব, শর্টকাটে। ঠিক আছে? কারণ আমি এমনি শর্টকাট পছন্দ করি, শর্টকাটে সব কিছু কভার করে দিব। ডান? আচ্ছা, তাহলে এতটুকু যদি ভাইয়ারা তোমরা বুঝে থাকো, আমাদের আরেকটা জিনিস এখন জানতে হবে, সেটা হচ্ছে প্রতিফলনের সূত্র। প্রতিফলনের আমি যদি দুইটা সূত্রের কথা বলি, খেয়াল করো। প্রথম সূত্র প্রতিফলনের সূত্র, একটু দেখো, প্রতিফলনের সূত্র দেখো। তাহলে প্রতিফলনের সূত্র, এখন প্রতিফলনের সূত্র হয়েছে কয়টা? 2টা। প্রথমে আমি লিখবো হচ্ছে কিন্তু প্রথম সূত্র, তারপরে লিখবো হচ্ছে কিন্তু দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্র তো লিখছি, আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান, শেষ। কিন্তু প্রথম সূত্রটা কি হইবে তুমি কিন্তু বানিয়ে লিখতে পারবা। তুমি যদি এই চিত্র আমি যেটা এঁকেছি এইটা যদি তুমি বুঝে থাকো, তাহলে কিন্তু তুমি বানিয়ে লিখতে পারবা। কিরকম দেখো, তুমি এখানে কি পাইছো ভাইয়া? আপতিত রশ্মি পাইছো, তাই না? আপতিত রশ্মি, এখানে পাইছো প্রতিফলিত রশ্মি, আর এই জায়গাতে যে লম্বটা আছে এটার নাম দিছো হয়েছে অবিলম্ব। তাহলে মনে রাখবা, একটু দেখো, তুমি বানিয়ে লাগবা সূত্রটা। আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং অবিলম্ব তারা কিন্তু একই সমতলের উপরে অবস্থিত। কি বলেছি আমি কথাটা? একই সমতলে। এটা একটা সমতল, তুমি চিন্তা করো, সমতলের উপরে 3 জন অবস্থিত না? দেখো, আপতিত রশ্মি এটার উপরে, প্রতিফলিত রশ্মি এটার উপরে, আর অবিলম্বটা এটার উপরে, শেষ। এই তো প্রথম সূত্র। কি লিখবা? যে আপতিত রশ্মি, কি লিখবা ভাইয়া? যে আপতিত রশ্মি, তারপরে প্রতিফলিত রশ্মি, লেখো প্রতিফলিত রশ্মি। এরপরে কি লিখবা ভাইয়া? এরপরে লিখবা হচ্ছে অবিলম্ব তারা কিন্তু একই সমতলে অবস্থিত, একই সমতলের উপর অবস্থিত, একই সমতলের উপরে অবস্থিত। ডান? একই সমতলের উপর অবস্থিত। এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ারলি বুঝতে পারছো তোমরা? এটা হচ্ছে প্রথম সূত্র। আমি কিন্তু মুখস্থ করি না, আমি জাস্ট কিন্তু চিত্র দেখে লিখে দিচ্ছি, কমন সেন্স, আর কিছু না। তোমাদের সব জিনিস মুখস্থ করতে হবে না, কিছু কিছু বিষয় আছে যেগুলো বোঝার ব্যাপার। তাহলে তুমি যদি একটু বুঝতে পারো আর 2-3 বার যদি একটু পড়ো বুঝে তাহলে এমনি অটোমেটিকলি মাথায় থেকে যাবে, গেঁথে যাবে একদম ডাইরেক্ট। ওকে, তাহলে গেল প্রথম সূত্র। এরপরে দ্বিতীয় সূত্র। তাহলে ভাইয়া দ্বিতীয় সূত্র বলো তো কি? আমি কিন্তু বলেছিলাম যে আপতন কোণ আর প্রতিফলন কোণ পরস্পর সমান, শেষ। দ্বিতীয় সূত্র। ওকে, ক্লিয়ার? তাহলে কি লিখবো? আপতন কোণ ও প্রতিফলন কোণ, আপতন কোণ ও প্রতিফলন কোণ পরস্পর কি? অর্থাৎ সমান, শেষ। এটা হচ্ছে কিন্তু দ্বিতীয় সূত্র। তুমি যদি একটু যদি চালাক হয়ে থাকো, তাহলে লিখবা যে থিটা আই সমান থিটা আর। ওকে, কোনো সমস্যা আছে বুঝতে? এই 2টা সূত্র বুঝতে কারো কোনো অসুবিধা আছে বলো? কারো কোনো সমস্যা আছে? একেবারে বানিয়ে কিন্তু আমি লিখেছি। ডান? ওকে, ক্লিয়ার? এরপরে আসি, আমাদের এখন জানতে হবে আসলে এই প্রতিফলনকে কয় ভাগে ভাগ করা যায়। এই যে প্রতিফলন যে পাইলাম, যে এই যে প্রতিফলন পাইছি, তাহলে এটাকে কয় ভাগে ভাগ করা যায় এটা সম্পর্কে আমরা একটু জানবো। আচ্ছা, তাহলে এই কারণে আমি একটু মুছে দিচ্ছি, তোমরা এগুলো একটু উঠায় রাখবা, ঠিক আছে? একটা নোটের মতো করবা, তাহলে পরীক্ষার আগে এক নজর দেখবা, দেখার পরে সৃজনশীলগুলো সমাধান করতে যাবা,
দেখবা সব কিছু তোমার কাছে পানির মতো সহজ লাগবে, একটু নোট টাইপের করবা। ওকে, তাহলে মনে রাখবা যে প্রতিফলন, আলোর যে প্রতিফলন, সো এই আলোর প্রতিফলনকে দুই ভাগে ভাগ করা যায়। প্রতিফলনকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়। বলতে পারো তাহলে কি? একটু দেখাচ্ছি আমি, খেয়াল করো। একটা নাম হয়েছে কি, মনে রাখবা, একটা নাম হয়েছে নিয়মিত প্রতিফলন, আর একটা নাম হচ্ছে কিন্তু অনিয়মিত প্রতিফলন, আর একটা নাম কি? অনিয়মিত। দেখো তাহলে এক নাম্বার হয়েছে কি? এক নাম্বার হয়েছে কিন্তু ভাইয়ারা নিয়মিত প্রতিফলন, আর একটা নাম হয়েছে কি? অনিয়মিত প্রতিফলন। একেবারে শর্টকাটে বুঝাবো, দেখো। দুই নাম্বার হয়েছে কি? অনিয়মিত প্রতিফলন। ওকে, আচ্ছা, এটাকে ব্যাপ্ত প্রতিফলনও কিন্তু বলে, প্রতিফলন। একটু খেয়াল করো তাহলে, এই নিয়মিত প্রতিফলন আর একটা হয়েছে অনিয়মিত প্রতিফলন, এটা কি আসলে? জিনিসটা আসলে কি? একেবারে সহজ জিনিস। তুমি একটু চিন্তা করো, এই যে আমার হাতে যে মোবাইলটা আছে, মোবাইলের যে স্ক্রিনটা তুমি দেখতে পারতেছো সামনের দিক দিয়ে, একেবারে ক্লিন না? একেবারে এটার ভিতরে কোনো ঠালা উঁচা আছে, এভাবে আঁকাবাঁকা কোনো কিছু আছে? নাই। তাহলে তুমি একটা আয়নার কথা চিন্তা করো, তুমি একটা আয়নার কথা চিন্তা করো। ধরো এখানে একটা আয়না, সাপোজ একটা সমতল, তুমি কি করলা? আয়নাটার উপরে কিন্তু একটা আলোক রশ্মি কিন্তু ফেলছো। তাহলে যদি তুমি আয়নাটার উপর যদি ভাইয়া আলোক রশ্মিটা কিন্তু ফেলো, তাহলে এটা কোথায় যাইবে? অবশ্যই প্রতিফলিত হয়ে এই বরাবর যাবে। এখন বলতে পারো ভাই এটা বাঁকা হইবে না সোজা হইবে, এটাই তো বুঝলাম না, কিভাবে দিব? দেখো, এটা আমি কিন্তু বলেছি, এখানে যখন আলোটা পড়ছে এই বরাবর কিন্তু যাবে। এটা হচ্ছে আপতিত রশ্মি, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। তুমি যদি মাঝখান দিয়ে চিন্তা করো, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান, বলছি না? তাহলে যখন তুমি একটা আলোক রশ্মি এই জায়গাতে ফেলেছো, এটা কিন্তু প্রতিফলিত হয়ে ওই দিকে যাবে। সেমভাবে তুমি যদি আর একটা আলোক রশ্মি যদি ওর সমান্তরালে, সমান্তরাল বোঝো? সমান্তরাল জিনিসটা হয়েছে কিন্তু এইভাবে, এই যে দাগটা দিয়েছো সমান্তরাল মানে হয়েছে এই দাগের সমান কইরা, এটাকে বলা হয় সমান্তরাল। সো যারা আসলে জ্যামিতি একটু ভালো পড়ো তোমরা কিন্তু জানো। তাহলে এই দাগের সমান করে আমি আর একটা আলোক রশ্মি যখন এখানে ফেলেছি, তখন কিন্তু সেমভাবে কিন্তু আলোটা এই দিক বরাবর গেছে। আবার তুমি যদি আরও একটা আলোক রশ্মি এই জায়গাতে ফেলো, তাহলে এখান থেকেও কিন্তু আলোক রশ্মিটা এই বরাবর যাবে, একেবারে সমান্তরাল বরাবর যাবে। তাহলে দেখো, এটা হচ্ছে কিন্তু নিয়মিত প্রতিফলন, মানে কতগুলো আলোক রশ্মিকে তুমি যদি সমান্তরালভাবে, কি বলেছি আমি কথাটা, কতগুলো আলোক রশ্মিকে তুমি যদি সমান্তরালভাবে কোনো একটা মসৃণ তল, এটা হচ্ছে কিন্তু মসৃণ তল, কি বলছি আমি কথাটা, এটা মনে রাখবা, এই জিনিসটা, এই শব্দটা মনে রাখবা, মসৃণ তল। তাহলে কতগুলো আলোক রশ্মিকে তুমি যদি কোনো একটা মসৃণ তলের উপর ফেলো, তাহলে কি হবে ভাইয়া? তাহলে কিন্তু তোমার আপতিত হয়ে প্রতিফলনের পর সমান্তরাল বরাবরই কিন্তু যাবে, রাইট? অর্থাৎ একেবারে সোজা বরাবরই কিন্তু গেছে, সমান্তরাল আকারই কিন্তু গেছে প্রত্যেকটা আলোক রশ্মি। ওকে, এরপরে এটা হচ্ছে কিন্তু তোমার নিয়মিত প্রতিফলন। ক্লিয়ার? এরপরে দেখো অনিয়মিত প্রতিফলনটা কি? দেখো এই যে তলটা, এই তলটা কিন্তু মসৃণ ছিল, একেবারে সোজা ছিল, বাট অনিয়মিতের ক্ষেত্রে মনে রাখবা তলটা কিন্তু এভাবে আঁকাচাকা হবে, এভাবে। তুমি চিন্তা করো, একটা ব্যাপার চিন্তা করো, আয়নার সামনে তুমি যদি দাঁড়াও, তোমার কিন্তু একেবারে চেহারাটা সুন্দরভাবে দেখতে পারো, তাই না? কোনো বাঁকা নাই, কিছু নাই। কিন্তু ওই আয়নাটা যদি এবড়ো থেবড়ো হয়, আঁকা বাঁকা যদি হয়, তুমি চিন্তা করো, আয়না তো হয় না এভাবে, যদি আঁকা বাঁকা হয়, অনেক সময় দেখো না আঁকা বাঁকা, তখন কিন্তু তোমার চেহারাটা একটু এভাবে ভাঙ্গা বা এরকম বাঁকা চাকা দেখবা, তাই না? তাহলে তুমি চিন্তা করো, এই যে তলটা আমি এখানে লিখেছি, এটা এঁকেছি, এটা হচ্ছে কিন্তু অমসৃণ তল, এটা হচ্ছে কি অমসৃণ তল। এখন তুমি এই যে তলের উপর ভাইয়া তুমি যদি কি করো, আলোক রশ্মি, দেখো আমি কিন্তু ফেললাম, যখনই তুমি এখানে ফেলবা, এটা কিন্তু ভাইয়া এই বরাবর আর যাবে না, এটা ধরো ওর ইচ্ছা হয়েছে ও ধরো এই দিকে যাবে। আবার তুমি কি করলা, আরও একটা আলোক রশ্মি কিন্তু ফেললাম, এটা এখন এই দিকে যাবে না, এটা এদিকে গেল। আবার আর একটা ফেলছো, এটা ওদিকে গেছে। এই তাহলে একটু ব্যাপারটা চিন্তা করো, তাহলে নিয়মিত প্রতিফলন আর অনিয়মিত প্রতিফলনটা বুঝতে পেরেছো? শর্টকাট কি? শর্টকাট হয়েছে একটা, নিয়মিতের ক্ষেত্রে যে তলটা এটা হইবে মসৃণ, যার কারণে সবগুলো সমান্তরাল বরাবরই কিন্তু যাবে, আর অনিয়মিতের ক্ষেত্রে তলটা অমসৃণ হবে, আঁকা বাঁকা হবে, যার কারণে কিন্তু এই যে রশ্মিগুলা এলোমেলোভাবে এক একটা দিকে যাবে। ডান? ক্লিয়ার? এতটুকু পানি পানি? ওকে, আমি আশা করি সবাই এতটুকু একেবারে ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এরপরে আসি ভাইয়া, দেখো এখন কোনো বস্তুর উপর যদি আলো পড়ে, তাহলে কিন্তু তিনটা ঘটনা ঘটে। মনে রাখবা, কোনো বস্তুর উপর যদি আলো পড়ে তাহলে কয়টা ঘটনা ঘটে ভাইয়া? তিনটা ঘটনা ঘটে। আচ্ছা আমি একটু দেখো, কোনো বস্তুর উপর যদি আলো পড়ে, আমি এখানেই দেখাচ্ছি, তিনটা ঘটনা ঘটে। কি আলোর কি হয় তাহলে বলো তো? আলোর ভাইয়া প্রতিফলন ঘটে, আলোর প্রতিফলন ঘটে, হ্যাঁ, তারপর হচ্ছে আলোর প্রতিসরণ ঘটে, প্রতিফলন ঘটে, তারপর প্রতিসরণ ঘটে,
আর একটা হয় কিন্তু শোষণ। এই তিনটা জিনিস হয় কিন্তু কোনো বস্তুর উপর যদি আলো পড়ে তাহলে আলোর প্রতিফলন ঘটে, আলোর প্রতিসরণ ঘটে, আলোর শোষণ ঘটে। এখন বলতে পারো ভাইয়া আলোর প্রতিফলন প্রতিসরণ শোষণ জিনিসটা একটু বুঝাই দিলে বেটার হয়। দেখো আমি বুঝাই দিচ্ছি, তুমি চিন্তা করো তুমি কি করলা ভাইয়া। দেখো এখানে একটা তল, তুমি চিন্তা করো তুমি এখান থেকে একটা আলো ফেললা, যদি আলোটা এখান থেকে আসে এখানে আইসা অবশ্যই এইদিকে যাবে, তাহলে এইখানে আইসা আলোটা এইদিকে গেছে, তাহলে এইটাকে কি বলে ভাইয়া বলো তো? এটাকে বলা হয় প্রতিফলন। এটাকে কি বলে? প্রতিফলন। কেন? কারণ আলোটা একটা মাধ্যমে বাধা পেয়ে কিন্তু আবার ফিরে আসছে, তাহলে এটাকে বলা হয় প্রতিফলন। এরপরে প্রতিফলন জিনিসটা বুঝছো? এরপর হচ্ছে প্রতিসরণ। প্রতিসরণ মানে কি? তুমি চিন্তা করো তুমি যদি আলোটা এখানে ফেলো, দেখবা কিছু পরিমাণ একেবারে, এটা তো একটা মাধ্যম তাই না, এই পাশে একটা মাধ্যম, ওই পাশে কিন্তু আর একটা মাধ্যম, তাহলে কিছু পরিমাণ আলো কিন্তু ভিতরের দিকে প্রবেশ করছে, এটাকে বলা হয় প্রতিসরণ। আমি এটার উদাহরণ দিচ্ছি, এটা আমি উদাহরণ টানবো এটা দিয়ে, সেটা হচ্ছে তোমাদের তরঙ্গ শব্দ অধ্যায় কিন্তু আছে, আমি কিন্তু পড়াইছি। স্পেশালি তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা, যারা আমার কোর্সে আছো, তোমরা কিন্তু এই জিনিসটা জানো যে প্রতিসরণের ব্যাপারটা। উদাহরণ দিয়েছিলাম এইভাবে যে তোমরা অনেক সময় দেখবা যে পানির ভিতরে, যে পানি কিন্তু একটা মাধ্যম, আর এই যে এনভায়রনমেন্ট বায়ু কিন্তু একটা মাধ্যম। কথা সত্য নাকি মিথ্যা বলো? তো ওটা হচ্ছে তরল মাধ্যম, আর এইটা হচ্ছে কিন্তু বায়ু মাধ্যম। তাহলে তুমি যদি কোনো লাইট বা কোনো আলো পানির ভিতরে, সচরাচর পানির বেশি গভীরে যাবে না, পানির ভিতরে কিন্তু ফেলো, দেখতে পারবা যে মাছ কিন্তু দৌড়াইতেছে, মানে বেশি নিচে যাবে না, হালকা মানে একটু নিচে যাবে, তাহলে তুমি কিন্তু পানির ভিতরে দেখতে পারবা না। তাহলে ওই যে আলোটা, তুমি যেই আলোটা ফেলেছো ওইটা কিন্তু কোথায় গেছে? পানির মধ্যে গেছে, এবং সেটা কিন্তু তুমি দেখতে পারতেছো। তাহলে এক মাধ্যম থেকে যদি আরেকটা মাধ্যমে যায়, বায়ু মাধ্যম থেকে কোন মাধ্যমে প্রবেশ করছে? পানি মাধ্যমে প্রবেশ করছে, এইটাকে বলা হয় প্রতিসরণ। এটাকে কি বলে? প্রতিসরণ। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? অনেক সময় দেখবা যারা নদীতে গোসল করো, তো তোমরা কিন্তু এটা দেখেছো, বা পুকুরে গোসল করো, যে মানে হচ্ছে একটু পানি একটু হালকা নিচে যদি তুমি যাও, তোমার উপরে যদি কেউ কথা বলে, তুমি ওই কথাগুলো কিন্তু পানির ভিতরে বসে শুনতে পারবা, আর বেশি গভীর গেলে কিন্তু শুনতে পারবা না। ঠিক আছে? কারণ যত বেশি যাবা ততই চাপ বাড়বে। এটা কিন্তু পদার্থবিজ্ঞানের কোন অধ্যায় বলো তো? পদার্থের অবস্থা ও চাপ অধ্যায় কিন্তু। ঠিক আছে? তাহলে যত তুমি বেশি মানে গভীরে যাবা চাপ তত বাড়বে, তাহলে যত একটু উপরে থাকবা তুমি কিন্তু বাহিরের কথাগুলো, কিছু কথা তুমি শুনতে পারবা। তাহলে ওই কথাগুলা বায়ু মাধ্যম থেকে পানি মাধ্যমে গেছে, তার মানে এটা হচ্ছে কি করছে? প্রতিসরণ করছে। কি করছে? প্রতিসরণ। তাহলে এইটা হচ্ছে প্রতিসরণ। এবং আরেকটা জিনিস হচ্ছে কিন্তু ভাইয়া শোষণ। এখন বলতে পারো ভাইয়া শোষণ জিনিসটা কি? মনে রাখবা শোষণ জিনিসটা হচ্ছে একেবারে শর্টলি বা আমি বুঝাই দেবো, তোমাদের বইয়ে জিনিসটা আছে। একটা গোলাপ ফুলের কথা চিন্তা করো, লাল গোলাপ ফুল। এখন আমি আসলে এইসব ফুল তো লাগতে পারি না, যাই হোক তোমরা কিছু মনে করো না, গোলাপ ফুলের কথা একটু নর্মালি চিন্তা করো, একটু চিন্তা ভাবনা করো। দেখো এখন তোমাদের তার আগে একটা জিনিস মানে জানতে হবে, আলোর কয়টা কালার আছে বলো তো ভাইয়া? বলো তো আলোর কয়টা কালার আছে? আলোর কিন্তু 7টা কালার আছে। বুঝবা কেমনে? ওই যে দেখো না বৃষ্টির পরে যে রোদ যখন ওঠে, রংধনু যে আকাশে দেখা যায়, কয়টা কালার? 7টা না? আবার তোমরা মানে কম বেশি সবাই সিডি দেখেছো, সিডি, যেখানে কিন্তু বিভিন্ন রকমের কিন্তু কালার আছে, রাইট? 7টা কালার। তাহলে আলোর কয়টা কালার আছে? 7টা কালার। কয়টা কালার? কয়টা রং? আলোর হয়েছে কিন্তু 7টা। তাহলে দেখো তুমি চিন্তা করো 7টা কালার আছে। তাহলে এইটা কিভাবে মনে রাখবা? ভেনি আসো কলা। নামটা কি? ভেনি আসো কলা। কয়টা হয়েছে দেখো তো? 1 2 3 4 5 6 7, 7টা হয়েছে। দেখো ভ দ্বারা কি বুঝায়? বেগুনি, ন দ্বারা নীল, সরা দ্বারা আসমানি, স দ্বারা সবুজ, হ দ্বারা হলুদ, ক দ্বারা কমলা, ল দ্বারা লাল। 7টা কালার হয়েছে। শর্টকাট মনে রাখা, এটা হয়েছে ট্রিক্স। ভেনি আসো কলা। আলোর কয়টা কালার? 7টা কালার। তাহলে এখন এই শোষণ জিনিসটা আসলে কি? তাহলে এটা বোঝার জন্য আমি বলেছিলাম তোমার এখন চিন্তা করতে হবে একটা গোলাপ ফুলের কথা, লাল গোলাপ ফুল। তুমি দেখেছো যে লাল যে গোলাপ ফুলটা আছে ওটা তো ফুল আকারে এভাবে কিন্তু থাকে, কিন্তু নিচে কি থাকে? ডান্ডা থাকে, যেটা ধরে আসলে সচরাচর, যেটার উপরে হয়। সো এই যে ডান্ডাটা তুমি চিন্তা করো, যেটার সাথে কিন্তু পাতাও থাকে, কিন্তু পাতার কালারটা সবুজ। এখন আমার প্রশ্ন হচ্ছে ওই লাল গোলাপ ফুলের ওইটা কেন লাল দেখায় আর পাতাটাকে কেন সবুজ দেখায় বলো তো? কেউ কি আনসার দিতে পারবা আমি কি বলেছি কথাটা? যে ওই গোলাপ ফুলটা উপরের অংশটাকে লাল দেখায়, ফুলের কালারটা লাল, কি সুন্দর, কিন্তু নিচে সবুজ কালারের। এটা কেন হয় বলো তো? এর কারণ হচ্ছে, অর্থাৎ কোনো স্থানে যদি আলো পড়ে ভাইয়া 7টা কালারই কিন্তু ওই স্থানের ভিতরে পড়ে।
অর্থাৎ তুমি চিন্তা করো ওই যে ফুলটা, ফুলের কথা বলেছি, তাহলে ফুলের নিচে কি থাকে, যে ডান্ডাটা, এখানে কি থাকে, পাতা থাকে, কি থাকে, পাতা, যেটা কিন্তু আমি বলেছি সবুজ কালার। কোন কালার? সবুজ কালার। আর এই ফুলটা ধরো হয়েছে কিন্তু লাল কালার। এখন এই যে ফুল, এটার উপর কি পড়লো, ধরো ভাইয়া কিন্তু আলো পড়লো। এখন আলো পড়লে আলোর এই 7টা কালারই এই জায়গাতে পড়বে। তাহলে কাজটা কি হয়, তুমি কিভাবে তোমার চোখ দিয়ে দেখতে পারো যে এটা হয়েছে তোমার লাল কালার? এটা কিভাবে দেখো, দেখো এইখানে যেটা হয়, আলো 7টা কালারই কিন্তু ফুলের উপরে পড়ে, কিন্তু 7টার ভিতরে এই লাল ছাড়া বাকি কয়টা থাকে, 6টা কালার কিন্তু এইটা শুষে নেয়। এটাকে বলা হয় কিন্তু ভাইয়া শোষণ। যার কারণে কিন্তু আমরা শুধুমাত্র লালটা দেখতে পাই, আর অন্য কোনো কালার দেখতে পাই না। এছাড়াও এই যে দেখো, এই যে সবুজ, সবুজের উপর যখন আলোটা পড়ে তখন কিন্তু এই সবুজ ছাড়া বাকি যতগুলো কালার আছে সবগুলো কিন্তু শুষে নেয়, যার কারণে কিন্তু আমরা এই সবুজ কালারটা কিন্তু দেখতে পাই। জাস্ট কমন সেন্স। একটু যদি বইয়ের রিডিংটা পড়ো তাহলে কিন্তু বুঝতে পারবা। ওকে, এতটুকু ক্লিয়ার? তাহলে আলোর প্রতিফলন, প্রতিসরণ, শোষণ, এই 3টা জিনিস বুঝতে পেরেছো? আমি আশা করি তোমরা সবাই প্রত্যেকে বুঝতে পেরেছো, কারণ এগুলো এমসিকিউতে অনেক সময় আসবে এবং সৃজনশীলের ক নাম্বার এবং খ নাম্বারে কিন্তু অনেক সময় কোশ্চেন আসে, এই কারণে কিন্তু তোমাদের বুঝতে হবে। ডান? এতটুকু ক্লিয়ার? পানি পানি, পানি পানি, রাইট? আচ্ছা, তাহলে আমি একটু মুছে দিচ্ছি ভাইয়া, তাহলে একটু মুছে দিচ্ছি। আমাদের অনেকগুলো টপিক এখনো আছে, আমাদের সেগুলো কিন্তু জানতে হবে, রাইট? দেখো, আমি এমনভাবে তোমাদের সাথে আলোচনা করব আজকে, করতেছি যাতে করে তোমাদের সব কিছু কভার হয়। ওকে, এরপরে আমি আলোচনা করব তোমাদের সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্ট, সেটা হচ্ছে কিন্তু দর্পণ। এখন আমি তোমাদের সাথে তাহলে এই দুইটা নিয়ে আলোচনা করছি, এখন আমি তোমাদের সাথে দর্পণ নিয়ে আলোচনা করব। দর্পণ, আমি যদি প্রশ্ন করি ভাইয়া বলো তো দর্পণ মানে কি, দর্পণ জিনিসটা কি, তোমরা এক কথায় বলবা আয়না। আয়না চিনো না? দর্পণ মানে কি? আয়না। দর্পণ মানে কি? এক কথায় এক বাক্যে বলবা হয়েছে কিন্তু ভাইয়া আয়না। আচ্ছা, ভালো কথা। এখন দর্পণ তো আয়না, এখন দর্পণ কয় প্রকার এটা আগে তোমার জানতে হবে। মনে রাখবা যে ভাইয়া এই যে দর্পণটা হয়েছে কিন্তু প্রথমত 2 প্রকার। কয় প্রকার ভাইয়া? 2 প্রকার। একটা হয়েছে কি, একটা হয়েছে কিন্তু সমতল দর্পণ, একটা হয়েছে কি সমতল দর্পণ, আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে কিন্তু গলীয় দর্পণ, আর একটা হচ্ছে কিন্তু গলীয় দর্পণ। দেখো, অনেকের এই জিনিসগুলো আসলে মনে থাকে না, কিন্তু আজকে কিছু ট্রিক্স তোমাদেরকে শিখিয়ে দেবো যাতে করে তোমাদের সব কিছু মনে থাকে। সমতল দর্পণের কথা যদি আমি বলি, মানে সমতল আয়নার কথা, তোমরা সচরাচর তোমাদের যে চেহারা দেখার জন্য যে আয়না ব্যবহার করো, এটাই তো সমতল আয়না, সমতল দর্পণ। কিন্তু গলীয় দর্পণ মানে কি, তোমরা অনেক সময় দেখবা যে অটো রিক্সা আছে, অটো গাড়ি আছে, এরকম যে গাড়ি আছে, গাড়িগুলো আছে, তোমার এই যে সামনে, গাড়ির সামনে 2 পাশে 2টা এভাবে আয়নার মতো থাকে, রাইট? এভাবে গোল, যেগুলো দ্বারা কি করে, ড্রাইভার গাড়ি চালানোর সময় দেখে যে পিছনে যে গাড়ি আসছে কি না ওই সাইড দিয়ে, এগুলো কিন্তু দেখে। কথা সত্য নাকি মিথ্যা? এটা কি তোমরা সবাই দেখেছো? আমি আশা করি কম বেশি সবাই দেখেছো। সো ওটাও কিন্তু একটা দর্পণ, ওটাও কিন্তু আয়না, কিন্তু ওইটা আয়নাটা হচ্ছে কিন্তু গলীয় দর্পণ। ওকে, বুঝতে পেরেছো আমার কথাটা? আচ্ছা, তাহলে এখন আমি একটু শুরুতে যদি বলি, ওই আয়নায় যদি তুমি তোমার চেহারা দেখো কীরকম দেখতে, মানে কীরকম দেখাবে, দেখবা কিছু কিছু আয়না আছে যেগুলো তোমার চেহারাটা অনেক বড় দেখাবে, গলীয়। কিছু কিছু আয়না তোমার চেহারাটা অনেক বড় দেখাবে, আবার কিছু কিছু আয়না আছে যেগুলো তোমার এখন মানে চেহারাটা একেবারে ছোট দেখাবে, রাইট? একটু যদি খেয়াল করো তোমার গাড়ির যে আয়নাগুলো আছে সেগুলোর দিকে যদি তাকাও, ওকে, বিশেষ করে অটো গাড়ি যেগুলো আছে। ওকে, তাহলে এখন এই যে গলীয় দর্পণের ক্ষেত্রে মনে রাখতে হবে গলীয় মানে কি, গোল। তাহলে আমি এটা নিয়ে একটু আলোচনা করব, এটা একটু পরে আলোচনা করি। সমতল দর্পণ তোমরা তো জানোই, তারপরে আলোচনা করবো। দেখো, গলীয় দর্পণ মানে হচ্ছে কি, গোল কোনো কিছু অবশ্যই বুঝাইছে। এখন তুমি ফার্স্টলি একটু চিন্তা করো, এটা বোঝানোর আগে জানতে হবে গলীয় দর্পণ কয় প্রকার। গলীয় দর্পণ হয়েছে কিন্তু 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা হয়েছে কিন্তু ভাইয়া উত্তল দর্পণ, একটা হয়েছে কি উত্তল দর্পণ, আর আরেকটা হয়েছে কি অবতল দর্পণ। অনেকে এই জিনিসটা আসলে বুঝেই উঠতে পারে না যে ভাইয়া উত্তল কি আর অবতল কি, এটাই আসলে ধরতে পারে না। কিন্তু ব্যাপারটা যে এতটা সহজ এখন পর্যন্ত, মানে তুমি যদি একটু নিখুঁতভাবে চিন্তা করো তাহলে তোমার কাছে সব কিছু ইজি লাগবে। কীরকম দেখো, গলীয় মানে গোল, গোল এই যে গোল কি কি আছে, এ যাবৎ কি কি গোল দেখছো? তুমি বলবা ভাই এই যে ফুটবল খেলি, ক্রিকেট বল খেলি, এত সবই গোল। হ্যাঁ, আমি ফুটবলের কথাই বলি, এটা একটা ফুটবলটা হচ্ছে কিন্তু গোল না। তাহলে তুমি চিন্তা করো গলীয় দর্পণ মানে গোল যদি কোনো কিছু থাকে সেখানে একটা আয়না লাগানো থাকবে, এই তো, এই কথা। আচ্ছা, এখন আমি যদি ভাইয়া তোমাকে বলি তুমি এই ফুটবলটাকে মাঝখান দিয়ে কাটো, তাহলে কি হবে? তুমি চিন্তা করো, মাঝখান দিয়ে কাটলে তুমি বলবা ভাইয়া এই পাশ অর্ধেক পাবো এইভাবে,
আবার এই পাশেরটা পাবো হয়েছে কিন্তু এইভাবে। কত সত্য নাকি মিথ্যা? তাহলে এইখানে আমি বলেছি যে গলীয় দর্পণ দুই রকমের, একটা হয়েছে উত্তল দর্পণ আর একটা হয়েছে কিন্তু অবতল দর্পণ। এখন উত্তল দর্পণ কোনটাকে বলে আর অবতল দর্পণ কোনটাকে বলে এটাই কিন্তু স্টুডেন্টরা এখন পর্যন্ত ধরতে পারে না। অলওয়েজ মনে রাখবা, তুমি এটা বাদ দাও, শুরুতে এটা বাদ দাও, ঠিক আছে? তুমি এই যে গোল জিনিসটা চিন্তা করো, মাঝখানে যে আছে না ভিতর ভিতর, কি বলেছি আমি কথাটা? মাঝখান। এই যে মাঝখানে যা থাকবে এই হচ্ছে কিন্তু অবতল। কি বলেছি? মাঝখানে যা আছে এই যে দেখো, এই যে মাঝখানে, এই মাঝখানের অংশটি হয়েছে কি অবতল, এটাকে বলা হয় অবতল দর্পণ। আর বাহির যেটা আছে বাহির, এটা হচ্ছে কিন্তু উত্তল। এই জিনিসটা যদি মাথায় রাখো তাইলেই হইবে। মানে মাঝখানেরটা হয়েছে অবতল দর্পণ আর বাহির মানে হয়েছে উত্তল দর্পণ। ক্লিয়ার? ব্যাপারটা সিম্পলি একটু হিসাব করি, একটু দেখাই দিই তোমাদেরকে, একটু দেখো। তাহলে আমি বলেছি মাঝখান, তাই না? তোমাকে আমি বললাম ফুটবলটাকে মাঝখান থেকে কাটো, কাটলে দুইটা ভাগ হইবে, এই একটা ভাগ হইবে, এই একটা ভাগ হইবে। এখন বলো তো উত্তল দর্পণ কোনটা, অবতল দর্পণ কোনটা? আমি ফুটবল দ্বারা কিন্তু বুঝাচ্ছি, আবার ফুটবলের দর্পণ বানাই দিও না, ঠিক আছে? ফুটবলের ভিতরে তুমি কিন্তু তোমার চেহারা দেখতে পারবে না। একটু চিন্তা করো, বোঝার জন্য তো কত কিছু চিন্তা করতে হয়, তাই না? তাহলে বলো তো উত্তল দর্পণ কোন পাশ হইবে, অবতল দর্পণ কোন পাশ হইবে? একেবারে সহজ জিনিস। আমি বলছি ভাই মাঝখান মানে কি? এই যে ভিতর, এই ভিতর জিনিসটা ফাঁকা জায়গা যেটা, সেটাই হয়েছে কিন্তু অবতল। তার মানে এই যে এইখানে যেটা চিত্রটা আঁকছি, এই যে মাঝখান, এটা ভিতরে না? চামচের মতো, চামচ দেখছো না? সবাই তো দেখেছো চামচ, যে ভিতরে যেটা, এটাকে বলা হয় কিন্তু অবতল, একেবারে কমন জিনিস। আর বাহির যেটা, এই বাহির যে পাশটা, এটা হচ্ছে কিন্তু উত্তল। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? আবার এইটার ক্ষেত্রে আমি যদি বলি এই যে ভিতর, এটা ভিতর না? তার মানে এটা হচ্ছে কিন্তু অবতল। আর বাহির যেটা, এটা হচ্ছে কিন্তু উত্তল। ক্লিয়ার? এরপর যদি কারো কোনো সমস্যা থাকে ক্লাস ব্যাক করে দেখে আসবা, তারপরও ভালোভাবে বুঝে তারপর তুমি কি করবা? এই অধ্যায়ের সৃজনশীলগুলো সমাধান করা শুরু করবা। ঠিক আছে? আগে বুঝতে হবে। তাহলে ভিতর হয়েছে কিন্তু অবতল, বাহির হয়েছে কিন্তু উত্তল। আবার এটার ক্ষেত্রে ভিতর হয়েছে অবতল, বাহির হয়েছে কিন্তু উত্তল। মনে থাকবে? আর একটু শর্টকাটে লিখে দিই, কারণ এই জিনিসটা অনেকের মনে থাকে না। ভিতর মানে কি? একেবারে টানা মুখস্থ করবা। ভিতর মানে হয়েছে অবতল, ভিতর মানে কি? অবতল দর্পণ। আর বাহির মানে কি? বাহির মানে হয়েছে কিন্তু উত্তল। এই জিনিসটা একটু নোট করে রাখতে পারো, তোমাদের হেল্প করবে, কিন্তু অনেকটাই হেল্প করবে। আইরে আমার এখানে, আচ্ছা যাই হোক, দেখো তোমাদের অনেকটাই হেল্প করবে। ডান? এতটুকু ক্লিয়ার? তো আমি আশা করি তোমরা সবাই এতটুকু বুঝতে পেরেছ। এখন যেটা জানতে হবে, এই উত্তল দর্পণ এবং অবতল দর্পণ, এই দুইটা বিষয় নিয়ে একটু পড়াশোনা করতে হবে আমাদের এখন। ওকে, তাহলে আমরা একটু পড়াশোনা করবো। তাহলে একটু মুছে দিচ্ছি আমি, তাহলে দেখো খেয়াল করো। আমি ভাইয়া কি বলছিলাম তোমাদেরকে? একটা ফুটবলকে মাঝখান দিয়ে ভাগ করতে, তাই না? তাহলে শুরুতে আমি যদি বলি ভাইয়া অবতল দর্পণের কথা বা উত্তল দর্পণের, তুমি চিন্তা করো উত্তল দর্পণের ক্ষেত্রে কি? উত্তল মানে কি ভাইয়া? বাহির, রাইট? তাহলে তুমি চিন্তা করো, এই ফুটবলটাকে অর্ধেক করো, অর্ধেক করলে এই অংশটা হয়েছে এইটা, আর এই পাশের অংশটা হয়েছে ওই পাশে, আমি পরে দেখাচ্ছি। উত্তল বলছে না? তাহলে উত্তল যখন বলবো তাহলে অবশ্যই কি বুঝবে? মানে বাহিরের দিকে আয়নাটা থাকবে। আমি কি বলেছি ভাইয়া? বাহিরের দিকে কি থাকবে? আয়না থাকবে। তার আগে আরেকটা জিনিস যেটা বোঝানো হয় নাই, একটু মিস্টেক হয়েছে। দর্পণ মানে হয়েছে কিন্তু আয়না। তোমরা কিন্তু সবাই কাঁচ দেখেছো না? কাঁচের ক্ষেত্রে কি হয়? তুমি যদি এই সাইড থেকে দেখো, অপর সাইড কিন্তু তুমি দেখতে পারবা। এখন আয়না কিভাবে তৈরি করা হয়? আয়না মনে রাখবা, একটা কাঁচ যেটা আছে, কাঁচের এক প্রান্ত তুমি যেই পাশটা দেখবা, এই পাশ ছাড়া মানে এই পাশ ছাড়া ওই পাশে, অপর পাশে অ্যালুমিনিয়াম। কিসের? আমি কি বলেছি? আমি যদি ছোট্ট কইরা ভাইয়া এই জিনিসটা তোমাদের সাথে একটু বলি, যেটা হয়েছে তোমার কাচের যে তোমার রূপা বা অ্যালুমিনিয়ামের কিন্তু প্রলেপ লাগানো হয় অপর সাইডে। তাহলে তুমি এই সাইড থেকে তোমার চেহারা দেখতেছো, কিভাবে দেখতে পারতেছো? অপর সাইডে অবশ্যই রূপার বা অ্যালুমিনিয়ামের প্রলেপ লাগাইছে, এটাকে বলা হয় সিলভারিং করা। কি বলে? সিলভারিং করা, যার কারণে কিন্তু তুমি দেখতে পারতেছো। আর যদি না থাকে তাহলে তো তুমি মানে তোমার চেহারা দেখতে পারবা না, অপর সাইডে যা আছে সেগুলো দেখতে পারবা। ক্লিয়ার? এই জিনিসটা মনে রাখবা যে কি বলেছি, রূপার বা অ্যালুমিনিয়ামের প্রলেপ দেওয়া হয়। কিন্তু নর্মালি আমরা যে আয়নাগুলো ইউজ করি সেখানে এত দামিও কোনো কিছু ব্যবহার করা হয় না, এমনি সচরাচর সস্তায় একেবারে এটা বানানো হয়। ওকে, বুঝতে পেরেছো? তাহলে দেখো, তাহলে এই যে উত্তল দর্পণ মানে এটা একটা আয়নার কথা চিন্তা করো। তাহলে আয়নার আমরা জানি এক সাইড থেকে আমরা দেখি, অপর সাইডে অবশ্যই কি থাকে? রূপা বা অ্যালুমিনিয়ামের প্রলেপ দেওয়া থাকে, রাইট? তাহলে যেহেতু উত্তল বলছে, উত্তল মানে কি ভাইয়া? উত্তল মানে কি? বাহির। উত্তল মানে কি? বাহির। তার মানে তুমি এই সেট দিয়ে দেখবা অবশ্যই, তাহলে এই পাশে কি থাকবে? পাড়া লাগানো থাকবে। এইটাকে বলা হয় কিন্তু ভাইয়া পাড়া লাগানো, মানে এই পাশে কিন্তু ওই যে রূপা বা অ্যালুমিনিয়ামের প্রলেপ দেওয়া থাকে সেটা কিন্তু এই পাশে আছে। তাহলে তুমি চিন্তা করো, যদি এই সাইডে প্রলেপ দেওয়া থাকে, তুমি যদি এখানে দাঁড়াইয়া থাকো, তুমি যদি এখানে দাঁড়াইয়া তুমি যদি কোনো কিছু দেখো, তোমার চেহারা কি তুমি দেখতে পারবা? না। কিন্তু তুমি যদি এই পাশ থেকে দেখো, অবশ্যই কিন্তু ভাইয়া তোমার চেহারাটা তুমি কি পারবা?
দেখতে পারবা। ওকে, তাহলে এখন একটু চিন্তা করো ভাইয়া, আবার এই সাইডে কিন্তু আমি আবার আঁকতেছি, আমি এই অর্ধেক কিন্তু এখানে আঁকলাম, বাকি অর্ধেক এখানে আঁকতেছি। বলো দি, যেহেতু উত্তল দর্পণ নিয়ে আমি কিন্তু বলতেছি, তাহলে উত্তলের ক্ষেত্রে বাহির, তার মানে বাহির মানে এই সাইড, তার মানে অবশ্যই ভিতরের দিকে কি থাকবে, তাহলে পাড়া লাগানো থাকবে, তাহলে তুমি এই পাশ দিয়ে দেখতে পারবা। ডান। তাহলে তুমি এখন যদি ভাইয়া, আমি যদি একটা কাজ করি ভাইয়া, কি কাজ করবো বলো তো, আমি যদি এই জায়গাতে একটা আলো ফেলি, সাপোজ এখান থেকে এইখানে একটা আলো ফেললাম, তুমি বলতে পারো ভাই আমি ওই পাশ থেকে এদিকে ফেলতে পারবো না, না, কারণ এগুলো তো পাড়া লাগানো আছে, এখানে তো প্রতিফলিত হইবে না। তোমার আয়নার সামনে যা থাকবে তুমি ওইখানে, তুমি চিন্তা করো, ওই যে আমি বলছিলাম শুরুর দিকে ক্লাসের শুরুতে, ছোটবেলায় যে দুষ্টমিটা করেছো, বাহিরে নেমে তারপর হচ্ছে যে তোমার যে আয়নাটা আছে সূর্যের দিকে তাক লাগাইছো, তারপর যে আলোটা অন্যদিকে গেছে প্রতিফলিত হয়, কেন তুমি ওই আয়নাটার উল্টো পিঠ ধরতা, তাহলে কি প্রতিফলিত হইতো না? হিসাব এরকম। তাহলে তুমি আলোটা কি করবা, এই দিক দিয়ে ফেলবা, আলোটা যখন এইদিকে ফেলবা তখন আলোটা কিন্তু ভাইয়া কোন দিকে যাবে, প্রতিফলিত হয় এই দিকে যাবে। রাইট? কথা সত্য নাকি মিথ্যা? আলো এদিক দিয়ে ফেলছো, অবশ্যই এদিকে যাবে, বা সোজাও আসতে পারে। আবার আমি যদি আরেকটু যদি তোমাদেরকে বলি, একটু দেখো, খেয়াল করো, আলো যদি তুমি এখান দিয়ে এদিকে ফেলো, অবশ্যই এদিকে যাবে বা সোজাও আসতে পারে। ওকে, এখন তাহলে তুমি চিন্তা করো, এই আবার এটার ক্ষেত্রেও সেম, তুমি যদি আলোটা এদিকে ফেলো অবশ্যই এদিকে যাবে, এইভাবে যাবে। ওকে, এটাকে বলা হয় প্রতিফলন। তাহলে উত্তল দর্পণ সম্পর্কে বুঝতে পেরেছো? আমি ডিটেলসের সামনে আলোচনা করব, একটু একটু ধারণা দিচ্ছি তোমাদেরকে। ডান। এরপর আসি, তাহলে এখন আমাদের যেটা জানতে হবে ভাইয়া, অবতল দর্পণ সম্পর্কে। কি দর্পণ সম্পর্কে? অবতল দর্পণ সম্পর্কে। আচ্ছা, তাহলে অবতল মানে কি? ভিতর। তাহলে অবতল মানে হয়েছে যদি ভিতর হয়, তাহলে অবশ্যই বাহিরের দিকে পাড়া লাগানো থাকবে। কথা সত্য নাকি মিথ্যা বলো? অবতল মানে কি? ভিতর। তুমি সেমভাবে এই ফুটবলের অর্ধেক নাও এখানে, আবার বাকি অর্ধেক নাও এখানে, নিছি। অবতল দর্পণ, অবতল মানে কি? ভিতর। তার মানে তুমি এদিক দিয়ে দেখবা, তার মানে বাহিরের দিকে অবশ্যই পাড়া লাগানো থাকবে, অর্থাৎ রূপা বা অ্যালুমিনিয়ামের প্রলেপ দেওয়া থাকবে। আবার এটার ক্ষেত্রে বাহিরের দিকে, তার মানে তুমি কি করবা, আলোটা এদিক দিয়ে ফেলবা না এদিক দিয়ে ফেলতে হবে? অবশ্যই তোমার এখন, তুমি যদি আলোটা এদিক দিয়ে ফেলো, তুমি যদি আলোটা কি করো ভাইয়া, তুমি যদি আলোটা এদিক দিয়ে ফেলো, তুমি চিন্তা করো, তুমি আলোটা কি করলা, তুমি আলোটা ধরো এদিক দিয়ে ফেলছো, তাহলে আলোটা এদিকে আসবে। আবার এদিক দিয়ে যদি ফেলো, আলোটা ওদিকে যাবে। এই তো সেইমভাবে আলোটা এদিকে ফেলছো, এদিকে যাবে, আবার আলোটা এদিকে ফেলছো, ওদিকে যাবে। এইটাকে বলা হয় তোমার অবতল দর্পণ। জাস্ট একটু ধারণা দিলাম তোমাদেরকে যে পাড়া কোন পুলে থাকবে, মানে কোন পাশে থাকবে উত্তল এবং অবতল দর্পণের ক্ষেত্রে। মাথায় থাকবে ক্লিয়ার, বুঝতে অসুবিধা হলে ক্লাস ব্যাক করে দেখে আসো, তারপরে ক্লিয়ার বুঝতে হবে। ভাইয়ের ক্লাস যেহেতু দেখতেছো, অবশ্যই তোমার ক্লিয়ারভাবে বুঝে তারপর যেতে হবে। ওকে, আচ্ছা, আমি আশা করি তোমরা সবাই এতটুকু বুঝতে পেরেছো। ওয়াও, ক্লাসটা অনেকটা বড় হইতেছে। আচ্ছা ডান, তাহলে এতটুকু ক্লিয়ার। আচ্ছা, এখন আমাদের এই যে তোমার দর্পণের ক্ষেত্রে কিছু বিষয় আমাদের জানতে হবে। কেন্দ্র, ফোকাস, এই অনেকে কিন্তু ব্যাসার্ধ, অনেকে কিন্তু এই জিনিসগুলো এখন পর্যন্ত ধরতে পারে নাই, কিন্তু আজকে আমি তোমাদেরকে শর্টকাটে শিখাবো, কারণ আমি এমনি শর্টকাট পছন্দ করি, শর্টকাটই তোমাদেরকে কভার করে দিব। দেখো, তাহলে একটু খেয়াল করো, আমরা যদি এই অধ্যায়টা পারতে চাই, এরকম আঁকাঝাঁকা যদি পারতে চাই, তাহলে আমাদের আগে কিছু বিষয় জানতে হবে। প্রথমে আসি গলীয় দর্পণ সংক্রান্ত কিছু সংজ্ঞা, এগুলো হচ্ছে কিন্তু সংজ্ঞা। তাহলে শুরুতে আমি বলবো বক্রতার কেন্দ্র। কি বলবো ভাইয়া? বক্রতার কেন্দ্র। ওকে, তাহলে সংজ্ঞা বলার আগে আমি আগে চিত্র দেখাবো, কারণ আমি আগে চিত্রের মাধ্যমে বুঝাইয়া তারপর সংজ্ঞা বলবো, যাতে করে তোমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়। তুমি চিন্তা করো, আমি একটা দর্পণ নিচ্ছি। কি দর্পণ নিবে বলো তো? এখন এটা বলো তো, এই সাইডে পাড়া লাগানো আছে, বলো দি এটা কোন দর্পণ? উত্তল নাকি অবতল? কেউ বলতে পারো কিনা বলো তো? বলো দি সবাই, এটা কি দর্পণ? যেহেতু এই সাইডে পাড়া লাগানো আছে, তার মানে ভিতর বুঝাইছে, আর আমরা জানি যদি ভিতর বুঝে অবশ্যই সেটা অবতল দর্পণ। তাহলে এই দর্পণটা কি? অবতল দর্পণ। মনে রাখবা, যেহেতু আমরা দর্পণ সম্পর্কে পড়তেছি, আর এরা হয়েছে কিন্তু গলীয় দর্পণ। তুমি যদি একটু সিম্পলি হিসাব একটু চিন্তা করো, এটা একটু যদি গোল আঁক, একটা ফুটবলের মতো হয় না? এখন একটা বৃত্ত অধ্যায় কিন্তু সবাই কম বেশি পড়েছো, মাঝখানে কি থাকে? কেন্দ্র থাকে। মাঝখানে কি থাকে? কেন্দ্র থাকে। এইটাকে বলা হয় তোমার বক্রতার কেন্দ্র। এটার নাম কি? বক্রতার কেন্দ্র। এটার নাম কি? বক্রতার কেন্দ্র। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? জাস্ট এই যে ডট ডট যে আমি দিলাম, জাস্ট তোমাদের বোঝানোর জন্য। তার মানে বক্রতার কেন্দ্র হয়েছে কোনটা? এইটা। বক্রতার কেন্দ্র কোনটা? এইটা। তাহলে এখন এইটার ক্ষেত্রে যদি ভাইয়া তুমি বুঝে থাকো, তাহলে বলো দি, যখন ভাইয়া একটু চিন্তা করো, এই দিকে পাড়া লাগানো থাকবে, তখন কেন্দ্র কোন সাইডে হবে? একটু বলো তো, যে যখন এই দিকে পাড়া লাগানো থাকবে তখন কেন্দ্র কোন সাইডে হবে?
এটা আমি আনসারটা বলবো না, তোমরা একটু সবাই কমেন্টে জানিও, দেখবো কতজনে তোমরা ধরতে পেরেছ। যদি তোমার এই সাইডে পাড়া লাগানো থাকে তাহলে ওই পাশ কিন্তু খালি, তার মানে একুল কি মানে বাহির কি উত্তল, তাহলে এটা হচ্ছে কিন্তু উত্তল দর্পণ। তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে কোন কেন্দ্র কোনটা, এই সাইড হবে না এই সাইড হবে, একটু কমেন্টে জানিও। তো আমি আশা করি বক্রতার কেন্দ্রটা বুঝতে পেরেছ, যে গোলীয় দর্পণের যেই গোলকের অংশ বিশেষ সেইটাই হয়েছে তার বক্রতার কেন্দ্র। গোলীয় দর্পণ যেই গোলকটার অংশ বিশেষ সেটাই হয়েছে কিন্তু তার বক্রতার কেন্দ্র। ডান, এটাই হচ্ছে সংজ্ঞা। ক্লিয়ার? এতটুকু বুঝতে পেরেছ? আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এরপরে আসি কিন্তু ভাইয়া বক্রতার কেন্দ্র গেল, এরপরে আসি কিন্তু আমাদের মেরু জানতে হবে। ভাইয়া মেরু জিনিসটা কি? এই যে বক্রতার কেন্দ্র, এটা তো আমি একটা তোমার দর্পণ এঁকেছি, এটা তো অবশ্যই অবতল দর্পণ। তাহলে এখান থেকে এই যে আমি যদি এখানে একটা গোল্লা দিই, এটাকে বলা হয় মেরু। কি বলে ভাইয়া? মেরু বলে। কি বলে? মনে থাকবে, এটাকে কি বলে? মেরু বলে। কি বলে? মেরু বলে। আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমি যদি আর একটা চিত্র এখানে আঁকি, ভাইয়া বলো তো এইটার ক্ষেত্রে মেরু কোনটা, এটার ক্ষেত্রে মেরু কোনটা? মেরু অবশ্যই কিন্তু ভাইয়া তাহলে কিন্তু এইটা হইবে মেরু। তো কেন্দ্র কোনটা? কেন্দ্র হইবে কিন্তু অবশ্যই এইটা, রাইট? তাহলে এইটা হচ্ছে কিন্তু বক্রতার কেন্দ্র আর এইটা হচ্ছে কিন্তু মেরু। তাহলে দুইটা জিনিস ক্লিয়ার, বক্রতার কেন্দ্র আর মেরু সম্পর্কে একেবারে দুইটা জিনিস পানি। আচ্ছা, এরপরে আসি কিন্তু ভাইয়া বক্রতার ব্যাসার্ধ। বক্রতার ব্যাসার্ধ কিচ্ছু না ভাইয়া, তুমি এই যে বক্রতার কেন্দ্র থেকে, এটা বক্রতার কেন্দ্র না, বক্রতার কেন্দ্র থেকে মেরু পর্যন্ত তুমি যদি একটা টান দাও, এটা কিন্তু বক্রতার ব্যাসার্ধ পাবা। বলতে পারো জিনিসটা বুঝি নাই, তোমরা কিন্তু সবাই বৃত্ত দেখেছো না? বৃত্তের মাঝখানটাকে বলা হয় কেন্দ্র। কেন্দ্র থেকে যদি তুমি যে কোনো একটা সাইডে যাও, এতটুকুকে বলা হয় কি? ব্যাসার্ধ না? আর এই পুরোটাকে বলে কি? ব্যাস না? তাহলে কেন্দ্র থেকে যদি তুমি যে কোনো দিকে যাও, এতটুকু হয়েছে কিন্তু ভাইয়া ব্যাসার্ধ। তাহলে এই যে দেখো, এইটার ক্ষেত্রে কেন্দ্র দিয়ে যদি তুমি এই সাইডে যাও মেরুর দিকে, মেরু আর কেন্দ্র তুমি যদি দুইটাকে যোগ করো, তাহলে তুমি কি পাবা? বক্রতার ব্যাসার্ধ। এটাকে কি বলে? এটাকে বলা হয় কিন্তু ভাইয়া বক্রতার ব্যাসার্ধ। কি বলে? বক্রতার ব্যাসার্ধ। মনে থাকবে তিনটা কনসেপ্ট, তিনটা জিনিস ডান। পানি একটা কি জানলাম? বক্রতার কেন্দ্র কোনটাকে বলে, মেরু কোনটাকে বলে, বক্রতার ব্যাসার্ধ কোনটাকে বলে। ক্লিয়ার? হিসাব ঠিক আছে? ওকে। এরপরে আসে কিন্তু ভাইয়েরা, এখন আমাদের কি জানতে হবে? এরপরে আমাদের জানতে হবে প্রধান অক্ষ সম্পর্কে। কি অক্ষ সম্পর্কে জানতে হবে? প্রধান অক্ষ। আচ্ছা, আমি মুছবো না, এখানে কিন্তু আমি লিখে দিব। তুমি চিন্তা করো, এই জায়গাতে সেমভাবে পাড়া লাগানো আছে, ধরো এই সাইডে পাড়া লাগানো আছে। বলো তো, যদি এই সাইডে ভাইয়া পাড়া লাগানো থাকে, এটাকে কি বলে বলো তো? এটা কি উত্তল দর্পণ নাকি অবতল দর্পণ? আমি কিন্তু লিখে দিয়েছি, এটা কিন্তু ভিতর বুঝাইতেছে, আর ভিতর মানে কি? অবতল। তার মানে অবশ্যই এটা কি দর্পণ? অবতল দর্পণ। অবতল দর্পণের কেন্দ্র কোনটা? এইটা। তাহলে তুমি চিন্তা করো, আর মেরু কোনটা? এইটা। কিভাবে জানলা? এইমাত্র বলছি। এখন আমি বলছি প্রধান অক্ষ। মনে রাখবা যে মেরু এবং বক্রতার কেন্দ্র, এইটা হচ্ছে কিন্তু মেরু, আর এটা হচ্ছে কিন্তু তোমার এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে কিন্তু মেরু। তাহলে কেন্দ্র এবং মেরু এর ভিতর দিয়ে অতিক্রমকারী যেই রেখাটা, ধরো এখান থেকে একটা রেখা গেছে, এইটার নাম হচ্ছে কিন্তু প্রধান অক্ষ। এটার নাম কি? প্রধান অক্ষ। তাহলে এটার ক্ষেত্রে চিন্তা করো, এটা হচ্ছে কিন্তু তোমার বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে মেরু। তাহলে কেন্দ্র এবং মেরু দিয়ে যে রেখাটা যাইবে, তাহলে পুরো রেখাটার নাম হচ্ছে কি? প্রধান অক্ষ। মনে থাকবে, এই পুরো রেখাটার নাম কি? প্রধান অক্ষ। ক্লিয়ার? নাকি সমস্যা আছে কোনো? আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। প্রধান অক্ষ অনেক কিছু জানলাম। কি জানছি? বক্রতার কেন্দ্র জানছি, মেরু জানছি, বক্রতার ব্যাসার্ধ জানছি, আবার প্রধান অক্ষও জানলাম। ওকে। এরপরে আসি কিন্তু ভাইয়া, এরপরে আসি, এখন আমরা প্রধান অক্ষ জানলাম, এখন আমাদের জানতে হবে গৌণ অক্ষ। গৌণ অক্ষ জিনিসটা হচ্ছে কি ভাইয়ারা? খেয়াল করো, গৌণ অক্ষ হচ্ছে কিন্তু তোমার এখানে একটু চিন্তা করো, ধরো এটা প্রধান অক্ষটা একটু মুছে ফেলো তুমি, এখানে কি আছে? একটা বক্রতার কেন্দ্র আছে। তুমি একটা আলোক রশ্মি কিন্তু ফেললাম, যে আলোক রশ্মিটা কেন্দ্র দিয়ে এই বরাবর গেছে, আবার এদিক দিয়ে যদি ফেলো এই বরাবর কিন্তু গেছে। অর্থাৎ সোজা কথা হচ্ছে কেন্দ্র এবং মেরু দিয়া সোজাসুজি যাবে না, বাট কেন্দ্র দিয়ে আলাদা দিকে গেলে তুমি যে রেখাগুলো পাবা, এটাকে বলা হয় তোমার গৌণ অক্ষ। এটাকে কি বলে ভাইয়া? গৌণ অক্ষ। মনে থাকবে, এটাকে কি বলে ভাইয়ারা? গৌণ অক্ষ। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? শর্টকাটে বুঝাচ্ছি ভাইয়া, একেবারে শর্টকাটে বুঝাই দিচ্ছি। তাহলে এগুলো হচ্ছে কিন্তু গৌণ অক্ষ, আর এটা যদি সোজাসুজি যায় কেন্দ্র আর মেরু দিয়ে, সেটাকে বলা হয়েছে প্রধান অক্ষ। কি বলে? প্রধান অক্ষ। ডান? এতটুকু ক্লিয়ার? এখন আমাদের জানতে হবে ভাইয়া প্রধান ফোকাস। আচ্ছা, এই জন্য আমাদের কি করতে হবে? একটু মুছতে হবে এই জায়গা থেকে। দেখো, তাহলে এখন আমরা জানবো কি প্রধান ফোকাসটা কি আসলে। দেখো, তাহলে তুমি একটু ভাইয়া চিন্তা করো প্রধান ফোকাসটা কি। একটু আমি আবারও আর একটা দর্পণ আঁকতেছি, এই জায়গাতে পাড়া লাগানো আছে। যদি এই সেট পাড়া লাগানো থাকে, আমরা জানি এটা একটা অবতল দর্পণ, রাইট? এটা হচ্ছে কিন্তু কেন্দ্র, এটা হচ্ছে কিন্তু মেরু, আর কেন্দ্র থেকে মেরু পর্যন্ত যে রেখাটা, এটাকে বলা হয় তোমার বক্রতার ব্যাসার্ধ। আচ্ছা, তুমি একটা
পুরো একটা দাগ দাও, এটাকে বলা হয়, পুরোটাকে বলা হয় তোমার প্রধান অক্ষ। এখন ধরো যেহেতু এই পাশ পাড়া লাগানো আছে, তার মানে আলো যদি তুমি ফেলতে চাও অবশ্যই এদিক দিয়ে ফেলতে হবে। ধরো তুমি একটা আলোক রশ্মি এই জায়গাতে ফেলছো, তাহলে এই জায়গাতে যখনই ফেলছো আলোক রশ্মিটা এইখানে প্রতিফলিত হয়, এই বরাবর গেল। এই তুমি চিন্তা করো, একটু চিন্তা করো ব্যাপারটা। তুমি কি, আমি কি বলেছি ভাইয়া, তুমি যদি একটা আলোক রশ্মি এখান থেকে এখানে ফেলো, অবশ্যই এখান থেকে এই দিকে যাবে আলোক রশ্মিটা। হ্যাঁ, এরপর তুমি কি করলা ভাইয়া, তুমি আরও একটা আলোক রশ্মি কিন্তু ফেলছো। ধরো তুমি কি করলা, আরও একটি আলোক রশ্মি কিন্তু এই জায়গাতে ফেলছো, সেটাও ধরো কিন্তু এই বরাবর এদিকে গেছে, কিন্তু এই মানে দুইটা কিন্তু এই জায়গাতে মিলিত হইতেছে। ওকে, আমার এটা কি বাঁকা হয়েছে, খেয়াল করো, একটু খেয়াল করো। ধরো দুইটা কিন্তু কোন জায়গাতে মিলিত হয়েছে, এই জায়গাতে মিলিত হয়েছে। আবার তুমি কি করলা ভাইয়া, আমি যদি এই সাইড দিয়ে দেখাই, এখানে আর একটা আলোক রশ্মি ফেলছো, সেটা কিন্তু এই দিক দিয়ে গেছে। তুমি আরও একটা আলোক রশ্মি কিন্তু ফেলছো এটার উপর, সেটা প্রতিফলিত এদিকে গেছে। তার মানে প্রতি ক্ষেত্রে দেখো, তুমি যতগুলা একগুচ্ছ আলোক রশ্মি যখন তুমি ফেলেছো, সবগুলো কিন্তু এই একটা নির্দিষ্ট কেন্দ্র দিয়ে তারপর গেছে। এইটাকে বলা হয় কি জানো, এটাকে বলা হয় ফোকাস। কি বলে, ফোকাস। এটার নামটা কি, এটার নাম হয়েছে কিন্তু প্রধান ফোকাস। এটাকে বলা হয় কি, প্রধান ফোকাস, নামটা হয়েছে প্রধান ফোকাস। একটু মাথায় রাখো জিনিসটা, প্রধান ফোকাস। আর একটা জিনিস মনে রাখবা, এই যে প্রধান ফোকাসটা, এটা কিন্তু, আর এটা হচ্ছে কিন্তু কেন্দ্র, এটার নাম কি, কেন্দ্র। আর এটার নাম হচ্ছে কি, মেরু। আচ্ছা, এই যে কেন্দ্র এবং মেরু, এটা হচ্ছে কিন্তু ব্যাসার্ধ, পুরোটা হচ্ছে ব্যাসার্ধ, আমি কিন্তু দেখাইছি। তাহলে এই প্রধান যে ফোকাসটা ব্যাসার্ধের কিন্তু অর্ধেক, অর্থাৎ এখানেও অর্ধেক, এখানেও অর্ধেক। তাহলে প্রধান ফোকাসটা কি, ব্যাসার্ধর অর্ধেক। প্রধান ফোকাসটা হচ্ছে কি ভাইয়া, ব্যাসার্ধর অর্ধেক। তাহলে এই কারণে আমি যদি তোমাদেরকে একটু ছোট্ট করে দেখাই যে ভাইয়া, এই কারণে কিন্তু তোমাদের বইয়ে এই জিনিসটা আছে। কোন জিনিসটা আছে, যে তোমার এই যে ফোকাস যেটা আছে, এটা কিন্তু ভাইয়া তোমার ব্যাসার্ধের অর্ধেক, মানে r/2, মানে ব্যাসার্ধকে কি দ্বারা প্রকাশ করে, r দ্বারা। এতটুকু ক্লিয়ার, এতটুকু ক্লিয়ার কিনা, আর কিছু লাগবে না, এতটুকু বুঝছো কিনা সেটা বলো। ডান। আচ্ছা, এরপরে আসি কিন্তু সেটা হচ্ছে কিন্তু ভাইয়া ফোকাস তল জানতে হবে। ফোকাস তলটা কি আসলে সেটা জানতে হবে। এই কারণে তাহলে আমি আশা করি এগুলো তোমরা জানো, একটু প্র্যাকটিস করবা নিজেরা, যে কোনটাকে মেরু বলে, কোনটাকে বক্রতার ব্যাসার্ধ বলে, কোনটাকে প্রধান অক্ষ বলে, কোনটা উত্তল দর্পণ, কোনটা অবতল দর্পণ, কোনটা গৌণ অক্ষ, কোনটা প্রধান অক্ষ, কোনটা তোমার হয়েছে কিন্তু ফোকাস। একটু প্র্যাকটিস করবা এগুলো করার আগে। আমি স্পেশালি যারা এবার এসএসসি পরীক্ষা দিবা, তোমরা যদি এই অধ্যায়টা আগে যদি না ধরে থাকো, আমি রিকোয়েস্ট করব, আমি যতগুলো চিত্র অঙ্কন করেছি সবাই একটু আঁকবা। কেন, কারণ এটা আঁকার পরে দেন আমি কিন্তু সামনে যাব, সৃজনশীল করাবো, বা সামনে আরও অনেক কিছু আছে, এগুলো জানতে হবে। ওইগুলো ভালো পারার জন্য এগুলো একটু নামগুলো মনে রাখতে হবে, যে কোনটাকে কেন্দ্র বলে, কোনটাকে মেরু বলে, কতটুকু হয়েছে ব্যাসার্ধ, কতটুকু প্রধান অক্ষ, এগুলো তোমার জানতে হবে। ক্লিয়ার, এতটুকু বুঝছো? আমি আশা করি সবাই এতটুকু বুঝতে পেরেছো। এরপরে আসি তাহলে, এখন আমাদের আর একটা জিনিস কিন্তু তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে কি, যে প্রধান মানে ফোকাস তলটা সম্পর্কে জানতে হবে। ধরো এইখানে কিন্তু আমি একটা দর্পণ নিচ্ছি, এই সাইডে কিন্তু পাড়া লাগানো আছে। যদি এই সাইডে পাড়া লাগানো থাকে, আমরা জানি এটাকে কি বলে। যদি ওই সাইডে থাকে, এটাকে বলা, এটা কি দর্পণ, অবতল দর্পণ। কেন, এই যে ভিতর বুঝাইছে অবতল দর্পণ। আচ্ছা, তাহলে তুমি চিন্তা করো, অবতল দর্পণের এইটা হচ্ছে কিন্তু কেন্দ্র, বক্রতার কেন্দ্র। আমি এখান থেকে একটা প্রধান অক্ষটা আনলাম, আর এইটা হচ্ছে কিন্তু মেরু, এতটুকু হচ্ছে কিন্তু ব্যাসার্ধ। ভালো কথা। তুমি ভাইয়া যেটা করবা এখন, সেটা কি করবা বলো, তুমি চিন্তা করো। এইখানে একটা ব্যাপার তুমি চিন্তা করো, আমি বলছি ফোকাস তল, প্রধান ফোকাসের মধ্য দিয়ে প্রধান অক্ষের সাথে লম্বভাবে, দেখো প্রধান ফোকাস আমরা জানি এইটা, রাইট? তুমি চিন্তা করো ভাইয়া, একটু চিন্তা করো। তুমি জানো যে প্রধান ফোকাসটা হচ্ছে ব্যাসার্ধের অর্ধেক, তার মানে অবশ্যই এটা হইবে। হ্যাঁ, তুমি এখানে কি করলা, একটা আলোক রশ্মি কিন্তু ফেললা। এখন আলোক রশ্মিটা কি হইলো, প্রধান ফোকাস দিয়ে না যাইয়া ধরো এই বরাবর গেল। একটু বোঝো, তুমি কি করলা, আরও একটা আলোক রশ্মি কিন্তু ফেললা, সেটাও কি করলো ভাইয়া, প্রধান ফোকাস এখান থেকে না যাইয়া এটা কিন্তু তোমার এই বরাবর এই পয়েন্টটা এসে মিলিত হইয়া এই দিকে গেল। তুমি কিন্তু আরও একটা আলোক রশ্মি কিন্তু ফেললা, সেটা কিন্তু ভাইয়া কি হয়েছে, প্রধান ফোকাস দিয়ে না যাইয়া ধরো এই পয়েন্ট দিয়ে কিন্তু গেল। আবার তুমি এই বরাবর আর একটা আলোক রশ্মি কিন্তু ফেললা, সেটা এইটার ভিতর দিয়ে না গিয়ে ধরো তোমার সেটা কিন্তু কোথা থেকে গেছে, ধরো এখান থেকে গেছে। আবার আর একটা ফেলছো, সেটা এদিক দিয়ে গেছে। তাহলে তুমি চিন্তা করো, একটা ব্যাপার চিন্তা করো, এখানে কি কোনো কিছু দেখতে পারতেছো? আমি কিন্তু দেখতে পারতেছি যে এইটা হচ্ছে প্রধান ফোকাস। এই প্রধান ফোকাসের লম্ব যদি তুমি টানো, লম্ব, এই যে দেখো এই পয়েন্টে কিন্তু প্রত্যেকটা আলোক রশ্মি কিন্তু মিলিত হচ্ছে, রাইট? লম্ব যদি তুমি টানো, তাহলে এই পয়েন্টে কিন্তু প্রত্যেকটা আলোক রশ্মি কি হচ্ছে ভাইয়া, মিলিত হচ্ছে। তাহলে এইটার নাম কি বলতে পারো? এটার নাম হয়েছে কিন্তু ফোকাস তল। এটার নাম কি? এটার নামটা হয়েছে কিন্তু ফোকাস তল। ক্লিয়ার? এইবার এগুলো সম্পর্কে বুঝতে পেরেছ? ভালো একটা আইডিয়া হয়েছে। তাহলে এটার নাম হয়েছে কিন্তু ভাইয়া ফোকাস তল।
ক্লিয়ার? এর আগেরটা কি ছিল? প্রধান ফোকাস। ডান, এই শেষ। যা জানার আমি কিন্তু আলোচনা করেছি। এখন এগুলো যারা ভালো পারবা, সামনে আমি যা করাবো সব কিছু তোমাদের কাছে পানির মতো সহজে লাগবে। এখন আর একটা জিনিস, প্রতিবিম্ব। প্রতিবিম্ব জিনিসটা হচ্ছে কি, আমি যদি বলি যে আমরা যেই অংশটুকু আয়নায় দেখতে পাই, আমরা যে অংশটুকু আমরা কি করি, আমরা আয়নায় দেখতে পাই, এটা হচ্ছে কিন্তু প্রতিবিম্ব। এখন তোমাদের কাছে শেষ মুহূর্তে আমার প্রশ্ন, যে আমি যদি এখানে দাঁড়াই, আমার সামনে যদি একটা আয়না থাকে, তাহলে কিন্তু আমি আমার চেহারাটা দেখতে পারবো, রাইট? আচ্ছা, এখন তোমরা সবাই কিন্তু আয়নার সামনে দাঁড়াইছো, এখন তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছো তোমাদের চেহারা, রাইট? তোমরা যদি আয়না থেকে একটু দূরে যাও, এভাবে যদি দূরে সরে যাও, তাহলে দেখবা ওই যে আয়নার ভিতরেও কিন্তু দূরে সরে যাইতেছে। যত দূরে যাবা আয়নার ভিতর থেকেও দূরে যাইবে। তাহলে তুমি চিন্তা করো, তুমি কি মনে মনে এটা চিন্তা করতেছো যে আমিও দূরে যাইতেছি, ওটাও কেন দূরে যায়? প্রশ্ন থাকে না? তাহলে বলো তো, তুমি যে তোমার চেহারাটা আয়নার ভিতর থেকে দেখো, এটা কি বাস্তব প্রতিবিম্ব নাকি অবাস্তব প্রতিবিম্ব? এইটা একটু সবাই কমেন্ট করে জানাবা। এটা আমার লাস্ট কোশ্চেন তোমাদের কাছে, এটা বাস্তব প্রতিবিম্ব নাকি অবাস্তব প্রতিবিম্ব? অর্থাৎ পুরো এই ক্লাসের ভিতরে দুইটা প্রশ্ন করছি, দুইটা প্রশ্নের অ্যান্সারটা তোমরা একটু কষ্ট কইরা এইটা মানে আমার এই ক্লাসের নিচে একটু দিয়ে যাবা, ঠিক আছে? বাস্তব প্রতিবিম্ব নাকি অবাস্তব প্রতিবিম্ব। ওকে, তো আমি আশা করি তোমরা, আমি যতটুকু আলোচনা করার ট্রাই করেছি, যা যা বোঝানোর ট্রাই করেছি, তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমাদের যেটা জানতে হবে ভাইয়া, এরপরে যে টপিক সেটা হচ্ছে কি ভাইয়া, সেটা হচ্ছে কিন্তু তোমার যে অর্থাৎ সমতল দর্পণে প্রতিবিম্ব। খেয়াল করো, পরের যে টপিকটা হচ্ছে কি, সমতল দর্পণে প্রতিবিম্ব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দুইটা টপিক একটু যদি আমরা জানি তাহলে শেষ শেষ, পুরো বেসিক শেষ। সমতল দর্পণে প্রতিবিম্ব আর গোলীয় দর্পণে প্রতিবিম্ব, এই দুইটা সম্পর্কে একটু জানতে হবে, ঠিক আছে? গোলীয় দর্পণে প্রতিবিম্ব, এই দুইটা টপিক যদি আমরা কোনোভাবে একটু বুঝতে পারি, যেহেতু এগুলো তোমরা এখন ক্লিয়ারলি ধরতে পেরেছো, এখন দেখবা না যে কতটা সহজ লাগে তোমাদের কাছে। এই দুইটা টপিক নিয়ে আমি আশা করি, আমি চিন্তা করেছি আজকের ক্লাসটা অনেক বড় হয়েছে, আজকে এই পর্যন্ত রাখবো। নেক্সট ক্লাসে, দ্বিতীয় ক্লাসে আমি দুইটা টপিক নিয়ে এবং সৃজনশীল ক্লাসও নিয়ে আসবো একই সাথে। কারণ এই দুইটা টপিক তুমি যদি এখন জানো, দেখবা আলোর প্রতিফলনে কোনো কিছুতে তোমার সমস্যা হবে না, ঠিক আছে? কি কি? সমতল দর্পণে প্রতিবিম্ব আর গোলীয় দর্পণে প্রতিবিম্ব। সো পরবর্তী ক্লাস তোমরা চাচ্ছ কিনা সবাই দ্রুত গতিতে কমেন্ট করবা, দ্রুত গতিতে। যদি যত বেশি আমি কমেন্ট পাবো, কমেন্টের উপর ভিত্তি করে ইনশাল্লাহ নেক্সট ক্লাস আমি নিয়ে আসবো। ওকে, এবং স্পেশালি যারা আমার কোর্সে আছো তোমাদেরকে বলতেছি একটু ভালোভাবে দেখো, তোমাদের জন্য অবশ্যই লাইভ ক্লাস আমি নিয়ে আসতেছি এই অধ্যায়ের উপর। সো আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্ত, কারণ অনেকটা লম্বা হয়েছে। সো তোমরা সবাই সাথে থাইকো, পাশে থাইকো রিফাত একাডেমি আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের। ওকে, সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।